Hi everyone, welcome to Alpha Coders. Today we are going to start our lecture 4, which is syntax, variables and data types in C++. এই টপিক ছাড়াও C++ এবং VSA এর অন্য কোনো টপিক শিখতে চাইলে আমরা এই চ্যানেলেরই এই প্লেলিস্টটা ফলো করতে পারি। So link will given in the description and comment box. So without further ado, let's get started. Hi everyone, আজকে আমরা C++ প্রোগ্রামিং সিরিজের লেকচার 4 নিয়ে আলোচনা করব, which is syntax, variables and data types in C++. তো C++ এর সিনট্যাক্সটা কি আসলে আমরা সেটা একটু জেনে নেই। C++ follows a structured format which includes specific syntax rules for writing program। অর্থাৎ C++ আমরা প্রোগ্রাম লেখার জন্য কিছু স্পেসিফিক সিনট্যাক্স এবং কিছু রুলস মেনে চলি। তার মধ্যে আমরা লাস্ট ক্লাসে কোড ব্লকস ইনস্টল করেছিলাম এবং সেখানে আমরা যে একটা কোড লিখেছিলাম সেখানে ফার্স্ট কোডটাই লিখেছিলাম, ফার্স্ট লাইন অফ কোড লিখেছিলাম হ্যাশ ইনক্লুড আইওস্ট্রিম। তো হ্যাশ ইনক্লুড আইওস্ট্রিমটা আমাদের মূলত কি, এটা আমাদের ইনক্লুডস নেসেসারি লাইব্রেরিজ ইন C++। অর্থাৎ C++ আমরা প্রোগ্রাম লেখার জন্য আমাদের যে কিছু লাইব্রেরি প্রয়োজন হয়, যেখানে আমরা কোনো একটা বিভিন্ন ধরনের অবজেক্ট ইউজ করার পারমিশন পাই, তো সেই জন্য আমাদের এই লাইব্রেরিটা ইনক্লুড করার জন্য আমাদের এই লাইনটা আমরা লিখে থাকি। তারপর ইউজিং নেম স্পেস এসটিডি, এই লাইনটা আমরা কেন লিখি? অ্যালোস ইউজিং স্ট্যান্ডার্ড C++ ফাংশনস উইদাউট এসটিডি প্রিফিক্স। এটা দ্বারা কি বোঝাচ্ছে? অর্থাৎ আমরা কোনো একটা C++ প্রোগ্রামে আমরা যখন বিভিন্ন লাইন কোড করি কোনো একটা আউটপুট প্রিন্ট করার জন্য বা কোনো একটা ইনপুট নেওয়ার জন্য, তখন আমাদের বারবার এসটিডি এই প্রিফিক্সটা লেখার প্রয়োজন হয় না। তো এটা আমরা একটু এক্সাম্পল সহকারে একটু বুঝে নিই। একটু প্রথমত আমাদের যে লাইন অফ কোডটা লেখা প্রয়োজন হয় সেটা হ্যাশ ইনক্লুড লেস দেন আইওস্ট্রিম গ্রেটার দেন। তো এর পরবর্তীতে আমরা আসলে কি করি? আমরা হচ্ছে ইউজিং নেম স্পেস এসটিডি, এটা লেখার পরে আমরা একটা সেমিকোলন দিই। এর পরবর্তীতে আমরা লিখেছিলাম কি মেইন ফাংশন। তো ইন্ট মেইন আমরা যখন দেখেছিলাম, তো মেইন ফাংশন কি সেটা আমরা দেখব। তারপর হচ্ছে আমরা এখানে কোনো একটা সাপোজ এখানে কোনো একটা কোড লিখলাম আমি, যে সি আউট, দেন আমি আমার নামটা প্রিন্ট করব ডাবল কোটেশনের মধ্যে, আমার সেই নামটা লিখতে হবে হাসিফ। সো সেটা লেখার মাধ্যমে আমাদের সেটা প্রিন্ট হলো। তারপর হচ্ছে আমি সেটাকে সেমিকোলন দিয়ে শেষ করলাম লাইনটা। তো এখানে আমাদের দেখতে পাচ্ছি যদি আমি ইউজিং নেম স্পেস এসটিডি, সাপোজ আমি এই লাইনটা লিখলাম না, এটা না লিখলে কি হবে? আমাদের এটা প্রিন্ট হবে না, তখন সি আউটটা প্রিন্ট হবে না। কেন? কারণ সেক্ষেত্রে আমাদের এসটিডি দেন ডাবল কোলন চিহ্ন এই প্রিফিক্সটা অ্যাড করতে হবে। কারণ যখন আমরা ইউজিং নেম স্পেস এসটিডি এই স্ট্যান্ডার্ড ফাংশনটা অ্যাড না করব C++, তখন আমাদের প্রত্যেকটা লাইন অফ কোডের আগে আমাদের এই প্রিফিক্সটা লেখা লাগবে। তো যখন আমরা ইউজিং নেম স্পেস এসটিডি এই ফাংশনটা অ্যাড করব, তখন আসলে আমাদের এসটিডি ডাবল কোলন চিহ্নর এই সিম্বলটা আর ইউজ করা লাগবে না, আমাদের এটা না ইউজ করলে হবে। অর্থাৎ প্রত্যেকটা লাইনে আমাদের অনেকটা লেখা সেভ হবে, অনেকটা লেখা আমাদের আর লেখার প্রয়োজন হবে না। তো এছাড়া পরবর্তী দেখতে পাচ্ছি আমরা হচ্ছে ইন্ট মেইন, এটা একটা ফাংশন। তা ইন্ট মেইন ফাংশনে আমরা কি করে থাকি? এটা মেইন ফাংশন যেটা এন্ট্রি পয়েন্ট অফ এভরি C+ প্রোগ্রাম। অর্থাৎ আমরা কোনো একটা প্রোগ্রাম যে লেখা শুরু করি, সেক্ষেত্রে আমাদের ইন্ট মেইন ফাংশন থেকে আমাদের কোনো একটা প্রোগ্রাম এর ভিতরে লেখা শুরু করি। এখানে আমরা যে ভিতরে যে প্রোগ্রামগুলো লিখব সেগুলো আমার সব রান হবে। সো এই জন্য এটা হচ্ছে আমাদের একটা এন্ট্রি পয়েন্ট প্রোগ্রামের। এর পরবর্তীতে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে সি আউট হ্যালো। তো সি আউট হ্যালো এর দ্বারা আমরা কি করতে পারি? কোনো একটা কিছু প্রিন্ট করতে পারি C++। এটা খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত একটা লাইন অফ কোড সি আউট অবজেক্ট। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে লাস্টে আমরা কি লিখেছিলাম? রিটার্ন 0। এটা হচ্ছে এন্ডস দ্য প্রোগ্রাম। অর্থাৎ একটা প্রোগ্রাম এভাবে আমরা বিভিন্ন লাইন অফ কোড এই বডিতে লেখার পরে লাস্টে আমরা কি লিখি? রিটার্ন 0, দেন আমরা সেমিকোলন দিয়ে তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে মেইন ফাংশনটা শুরু করেছিলাম সেটা এসে এখানে আমরা ক্লোজ করে দিয়েছি। এখানে আমরা যে ইন্ট মেইন যে ফাংশনটা এখানে আমরা শুরু করেছিলাম সেটা আসলে এখানে আমরা এসে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করার মাধ্যমে আমরা ক্লোজ করে দিয়েছি। অর্থাৎ এই সেকেন্ড ব্র্যাকেট থেকে এর পর্যন্ত এর মধ্যে আমাদের যে প্রোগ্রামটা আমরা লিখব সেটাই আসলে আমাদের কম্পিউটারে রান হবে। ওকে, সো আমরা সিনট্যাক্সের পরিচয়গুলো জেনে নিলাম এবং হচ্ছে যে রিটার্ন 0টা সেটা আসলে আমাদের কি কাজ করে? এই রিটার্ন 0টা দ্বারা আমাদের হচ্ছে কোনো একটা প্রোগ্রাম আমাদের মেইন ফাংশনের যে প্রোগ্রামটা লিখেছি সেটা এই পর্যন্তই আমাদের রান করবে, অর্থাৎ এন্ড হয়েছে প্রোগ্রামটা সেটা নির্দেশ করে। যদি আমি রিটার্ন 0 এটা যদি নাও লিখি,
এই প্রোগ্রামটা নাও লিখতাম, তাহলে আমাদের কোডটা পারফেক্টলি রান হতো। বাট ভালো কোডার ভালো কোডিংয়ের ক্ষেত্রে আমাদের সবসময় এটা একটা গুড প্র্যাকটিস যে আমরা যখন প্রোগ্রামটা শেষ করব, লাস্টে অবশ্যই আমরা রিটার্ন জিরো এই স্টেটমেন্টটা দিব, অবশ্যই অ্যাড করব। বাট এটা না ইউজ করলেও আমাদের কোড রান হবে, বাট আমরা সবসময় এটা ইউজ করার প্র্যাকটিস করব। সো এখন হচ্ছে আমরা একটু ভ্যারিয়েবলের পরিচিতি জেনে নেব যে ভ্যারিয়েবল জিনিসটা কি। এই ভ্যারিয়েবল ইজ এ নেমড স্টোরেজ লোকেশন, অর্থাৎ ভ্যারিয়েবল হচ্ছে একটা নাম যেটা স্টোরেজ লোকেশন, একটা লোকেশন এ আমাদের একটা মেমোরি কোনো একটা লোকেশন স্টোর করে, সেখানে হোল্ডস এ ভ্যালু, যেই স্টোরেজটা আমাদের কোনো একটা ভ্যালু হোল্ড করবে, হুইচ ক্যান চেঞ্জ ডিউরিং প্রোগ্রাম এক্সিকিউশন। ওকে, তো আমি যেমন কোনো একটা ভ্যারিয়েবল লিখলাম লাইক এইজ, এইচ নামে আমি একটা ভ্যারিয়েবল লিখলাম। তো এইচ নামের যখন আমি একটা কম্পিউটারে ভ্যারিয়েবল লিখব, তখন আমাদের এইচ নামে একটা বক্স ক্রিয়েট হবে, অর্থাৎ একটা মেমোরিতে আমাদের একটা লোকেশনে ক্রিয়েট হবে, যেখানে আমাদের যে ভ্যারিয়েবলটার নাম হবে এইচ, এবং সেখানে একটা স্পেস ক্রিয়েট হবে, একটা নির্দিষ্ট স্পেস ক্রিয়েট হবে মেমোরির মধ্যে। সেই মেমোরির মধ্যে আমি কি করলাম, এইচ ইকুয়াল সাপোজ 21 লিখলাম। তো আমাদের তখন কি হবে, এই লোকেশনটার মধ্যে আমাদের 21 স্টোর হবে। দেন আমাদের হচ্ছে কি বলছে, হুইচ ক্যান চেঞ্জ ডিউরিং প্রোগ্রাম এক্সিকিউশন। তো এইটা আমাদের চাইলে চেঞ্জও হতে পারে অ্যাকচুয়ালি। তো আমি যদি 21কে কেটে এখানে আমি 21 মুছে দিলাম এবং সেখানে আমি লিখলাম হচ্ছে 25, মানে কেটে দিয়ে, তখন আমাদের এখানে কি 21-এর পরিবর্তে আমাদের 25 এখানে চলে আসবে, স্টোরটা 21 কাটা চলে যাবে এবং 25 এখানে এই যে যে স্টোরেজটা আছে সেই লোকেশনে এই ভ্যালুটা স্টোর হয়ে যাবে। এবং এখানে আমরা যখন একটা ভ্যালু ডিক্লেয়ার করি, তখন তার আগে আমাদের ডাটা টাইপ বলতে হয়। তো পরবর্তী স্লাইডে আমরা দেখব ডাটা টাইপটা আসলে কি। তো এখানে আমাদের যেমন হচ্ছে সাপোজ এটা একটা ইন্টিজার টাইপ, ইন্ট, ইন্ট লিখে নেই, এই ইন্ট দ্বারা বোঝাচ্ছে ইন্টিজার টাইপ ডেটা টাইপ আর কি। তো ইন্টিজার মানে হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, অর্থাৎ আমরা যে ভ্যারিয়েবলটা নিলাম সেই ভ্যারিয়েবলের মধ্যে আমরা যে ভ্যালুটা স্টোর করব সেটা একটা পূর্ণ সংখ্যা হবে, সেটা আমরা আগেই বলে দিলাম। সাপোজ আমি হচ্ছে অন্য একটা সংখ্যা নিলাম যে ফ্লট, FLOT ফ্লট, দেন এক্স ইকুয়াল হচ্ছে 5.2। তো এটা দ্বারা কি হলো, ফ্লট যখন আমি একটা এইভাবে ভ্যারিয়েবল ক্রিয়েট করব, তখন মেমোরিটা আগের মতো একটা এক্স নামের একটা স্পেস ক্রিয়েট হবে, এবং সেই স্পেস আমরা যখন 5.2 অ্যাসাইন করলাম এই ভ্যারিয়েবলের মধ্যে, তখন সেই 5.2 গিয়ে এই স্টোরে গিয়ে এই ভ্যালুটা স্টোর হয়ে যাবে। তখন আমরা যদি আসলে এক্সকে প্রিন্ট করি, তখন আমরা 5.2 আমাদের আউটপুট হিসেবে প্রিন্ট হবে। তো এখানে আমাদের ফ্লট দ্বারা বোঝাচ্ছে হচ্ছে দশমিক, অর্থাৎ দশমিক যে ভগ্নাংশটা আছে সেই দশমিক ভগ্নাংশ লিখতে পারবো। বাট আমরা যদি ইন্টিজার টাইপ ডেটা টাইপ নিতাম, তাহলে আমরা 5.2 লেখার পরও আমাদের প্রিন্ট করলে শুধু 5 আসতো, দশমিকের পরের বর্তীতে সংখ্যাটা আসতো না। তো এটা হচ্ছে আমাদের ডেটা টাইপ। তো এটা আমরা একটু ডিটেলসে জেনে নিই, খুবই ইম্পর্টেন্ট ডেটা টাইপ আমাদের প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। তো এই ডেটা টাইপ ডিফাইন্স দ্য টাইপ অফ ভ্যালু এ ভ্যারিয়েবল ক্যান স্টোর, অর্থাৎ ডেটা টাইপ হচ্ছে আমাদের কোনো একটা ভ্যালু, যে ভ্যালুটা আমরা স্টোর করব ভ্যারিয়েবলের মধ্যে, সেটা টাইপ আমাদের বলে দেয় ভ্যারিয়েবলের। ওকে, সো সিম্পলি আমরা হচ্ছে দেখতে পাচ্ছি ইন্ট, প্রথমত যেমন ইন্ট এইচ 20। তো এখানে আমাদের ইন্ট মানে ইন্টিজার টাইপের একটা ডেটা টাইপের মধ্যে আমাদের একটা ভ্যারিয়েবল নিলাম যার নাম হচ্ছে এজ। তো এর মধ্যে আমরা কি লিখতে পারবো, শুধু ইন্টিজারের কোনো একটা ভ্যালু নিতে পারবো, লাইক 20, 30, 40, 60, 25 এগুলো। 25.5 নিতে পারবো না, যদি আমরা লিখিও তাহলে আমাদের দশমিকের পরের অংশটুকু প্রিন্ট হবে না আসলে। তো এইটা হচ্ছে স্টোরস ইন্টিজার নাম্বার। তো এটা আমরা দেখতে পাচ্ছি এটা। তো এটা আমাদের আরেকটা বিষয় যে স্টোরেজ সাইজ 4 বাইটস। এখন এই 4 বাইটস দ্বারা কি বোঝাচ্ছে, তো এইটা একটু আমরা একটু বুঝে নেই যে 4 বাইটস এই যে স্টোরেজ সাইজ এটা দ্বারা কি বোঝালো। তো আমরা এইচএসসির যদি আইসিটি পড়ে থাকি, তাহলে সেখানে আমরা পড়েছিলাম যে 1 বাইট ইকুয়াল হচ্ছে 8 বিট, এবং আমাদের একটা বিট রিপ্রেজেন্ট করে কি হয় 0 অথবা 1, অর্থাৎ 8 বাইট আমাদের কি রিপ্রেজেন্ট করবে, আমাদের যে 8টা বাইনারি কোড নির্দেশ করবে, 3, 4, 5, 6, 7, 8, এবং সেই 8টা এসে আমাদের লাইক 1 0 1 1 0 1 0 1 এরকম সামথিং কিছু একটা প্রিন্ট হলো। তো আমাদের এই সংখ্যাটা, এইটাকে যদি আমরা এই বাইনারি কোডটাকে আমরা চাইলে হচ্ছে আমাদের ডেসিমালে কনভার্ট করতে পারি। সো ডেসিমালে কনভার্ট করলে যে সংখ্যাটা আসে সেটা আসবে আমাদের। অর্থাৎ আমরা যদি 4 বাইটের একটা স্টোরেজ দ্বারা কি বোঝাচ্ছে, যদি আমরা এখানে 4 বাইট নিতাম, 4 বাইট, তাহলে 4 বাইট ইকুয়াল আমাদের আসতো কি 32 বিট। অর্থাৎ আমাদের বাইনারি সংখ্যাতে এইরকম 32টা যদি বাইনারি সংখ্যার কোড লিখি, তাহলে যে সংখ্যাটা আমরা প্রিন্ট করতে পারবো ম্যাক্সিমাম, সেই সংখ্যাটাই আমাদের একটা ইন্টিজার টাইপ ভ্যালু ডেটা টাইপ স্টোর করতে পারবে, সেই ভ্যালুটাকে। এর থেকে বড় হলে সেটা আর স্টোর করতে পারবে না। তো আমরা আসলে যে বাইনারি কোড আছে এটা তো আমরা জানি, এটা হচ্ছে বাইনারি সংখ্যা।
এটা হচ্ছে আমাদের সেই বাইনারি সংখ্যা। তো আমরা বাইনারি টু ডেসিমাল পড়েছি এইচএসসি আইসিটিতে। তো যদি আমরা এখানে একটু হালকা এক্সাম্পল দেখে নিই, যে ডেসিমাল ডেসিমাল অর্থাৎ দশমিক সংখ্যা, যেটা আমরা রেগুলার ব্যবহার করে থাকি, যে সংখ্যাটা আমাদের লেখার ক্ষেত্রে 1 2 3 4 5 6 সেগুলো। তো আমরা ডেসিমাল টু বাইনারিতে যদি একটু কনভার্সন দেখি, ডেসিমালে আমাদের 1কে বাইনারিতে 1 বলা হয়, ডেসিমালে 2কে বাইনারিতে 1 0, ডেসিমালে 3কে বাইনারিতে 1 1, ডেসিমালের 4কে বাইনারিতে 1 0 0। তো এইভাবে ডট 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 আমাদের লেখা হয়ে থাকে। ডেসিমালের সংখ্যাগুলোকে আমরা এভাবে বাইনারিতে কনভার্ট করতে পারি। তো আমাদের এইভাবে যদি 32 বিটের একটা বাইনারি সংখ্যাকে আমরা ডেসিমালে কনভার্ট করি, তাহলে যে সংখ্যাটা আসবে সেই ম্যাক্সিমাম সেই সংখ্যাটা আমরা স্টোর করতে পারবো ইন্টিজার টাইপ ভ্যারিয়েবলের মধ্যে, এবং সেটা আমাদের স্টোরেজের মধ্যে একটা 4 বাইটসের একটা জায়গা বা স্পেস সে নিজের মধ্যে নিয়ে নিবে সেই ভ্যারিয়েবলটা। ওকে, তারপর হচ্ছে ফ্লট। তো ফ্লটের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কি দশমিক সংখ্যা স্টোর করতে পারে, সেটা পড়েছি। তো এখানে কি বলছে, স্টোরস ডেসিমাল নাম্বারস লো প্রিসিশন। তো লো প্রিসিশন দ্বারা কি বোঝাচ্ছে, প্রিসিশন মানে হচ্ছে এই দশমিকের পর আমি কয়টা সংখ্যা প্রিন্ট করব। সাপোজ এখানে আছে 10.52 প্রিন্ট করলাম, লো প্রিসিশন এগুলো, মানে এক দশমিকের পর একটা দুইটা বা তিনটা সংখ্যা আমি প্রিন্ট করলাম। বাট আমি ডাবল আরেকটা বিষয় আছে, সেটা কখন ইউজ করব, যেমন ডাবল পাই ইকুয়াল 3.1416, অর্থাৎ আমি 4 5 6 7টা দশমিকের পর সংখ্যা প্রিন্ট করতে চাচ্ছি, দশমিকের পর হাই প্রিসিশন, অর্থাৎ অনেকগুলো সংখ্যা প্রিন্ট হবে। এটাও আমাদের ডেসিমাল নাম্বার সিম্বলাইজ করে। বাট আমরা দশমিকের পর প্রিসিশনটা অনেক হাই হয়, অর্থাৎ অনেকগুলো দশমিকের পর সংখ্যা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ডাবল নেই। এক্ষেত্রে এটার স্টোরেজ সাইজটাও বড়, এটা হচ্ছে 8 বাইট, মানে জায়গাটাও বেশি নেবে। আর এটা হচ্ছে 4 বাইট। তো আমাদের যদি এমন হয় যে কোনো একটা বড় সংখ্যা এবং সেক্ষেত্রে দশমিকের পর অনেকগুলো সংখ্যা স্টোর করতে হবে, সেক্ষেত্রে আমরা ডাবল টাইপ ভ্যারিয়েবল নিই এবং সেটা আমাদের ডেটা টাইপটা ইউজ করে থাকি, এবং সেটা আমাদের মেমোরিতে অনেকটা স্টোরেজ নিয়ে থাকে। তো আমাদের যদি প্রয়োজন না হয়, তো অবশ্যই আমরা স্টোরেজ বাঁচানোর জন্য অবশ্যই ফ্লট ইউজ করবো। আর যদি মনে হয় খুব বড় সংখ্যা হবে, তাহলে সেক্ষেত্রে আমরা ডাবল ইউজ করব। তো তারপরে হচ্ছে আমাদের ক্যারেক্টার খেয়ার। তো এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার ডেটা টাইপ। তো ক্যার গ্রেড এটা আমাদের কি করে, কোনো একটা সিঙ্গেল ক্যারেক্টারকে প্রিন্ট করে। একটা সিঙ্গেল ক্যারেক্টার প্রিন্ট করার জন্য আমরা ক্যার এই ডাটা টাইপটা ইউজ করে থাকি। তো এইটার স্টোরেজ খুবই কম, জাস্ট 1 বাইট, অর্থাৎ 8 বিটের সমান। তো এর পরবর্তীতে যদি আমরা দেখি স্ট্রিং, স্ট্রিং এর ক্ষেত্রে আমাদের হচ্ছে স্ট্রিং হচ্ছে কোনো একটা, লাইক আমরা কোনো একটা নাম, কোনো একটা টেক্সট আমরা যদি লিখতে চাই, তাহলে সেটা আমরা স্ট্রিং ডেটা টাইপের মধ্যে লিখে থাকি। যেমন স্টোরস এ সিকোয়েন্স অফ ক্যারেক্টার, মানে অনেকগুলো ক্যারেক্টার একসাথে লেখার জন্য। যেমন শুধু একটা ক্যারেক্টার লেখার জন্য ABCD সিঙ্গেলভাবে লেখার জন্য আমরা খেয়ার যে ডেটা টাইপটা আছে সেটা ইউজ করি। বাট স্ট্রিংটা ব্যবহার করে আমরা সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স ইউজ করতে পারি, লাইক টেক্সট। যেমন এটার যদি আমরা ডেটা সাইজটা বলি, তো সেটা দেখতে পাচ্ছি আমরা ভ্যারিস ডাইনামিক, অর্থাৎ এটা চেঞ্জেবল, সময়ের সাথে সাথে সিচুয়েশন অনুযায়ী এটা চেঞ্জ হতে পারে স্টোরেজ সাইজটা। দেন হচ্ছে আমাদের বুল ডেটা টাইপটা। বুল ডেটা টাইপটা আমাদের সাধারণত কোনো একটা কন্ডিশন বা সত্য নাকি মিথ্যা, জাস্ট এইটুকু রিপ্রেজেন্ট করার জন্য, অর্থাৎ স্টোরস ট্রু অর ফলস ভ্যালু, যে কোনো একটা হয় ট্রু অথবা ফলস ভ্যালু স্টোর করবে বুল ডেটা টাইপটা। তো আমাদের অনেক সময় অনেক কন্ডিশন ইউজ করার প্রয়োজন হয়, যেখানে আমরা সেটা সত্য নাকি মিথ্যা সেটা আমাদের জানার প্রয়োজন হয়, তখন আমরা আসলে এই বুল ডেটা টাইপটা ইউজ করে থাকি। তো এটা আসলে খুব অল্প স্টোরেজই নেয়, জাস্ট 1 বাইট। দেন হচ্ছে আমাদের লং। তো লংটা আসলে আমাদের ইন্টিজারই আরেকটা বলতে পারি আমরা ইউজ কেস। তো ইন্টিজারের পরিবর্তে আমরা চাইলে লং নিতে পারি। লং নিলে আমাদের কখন নিব, যখন আমি জানবো যে ইন্টিজার তো আমাদের 34 বাইট বা 32 বিট এর একটা সংখ্যা লিখতে পারে, কিন্তু যদি আমাদের অনেক বড় সংখ্যা হয়, তাহলে সেক্ষেত্রে হয়তোবা সেই ইন্টিজার ডেটা টাইপটা সেটা লিখতে পারবে না, স্টোর করতে পারবে না। তো সেক্ষেত্রে আমাদের লং যে ভ্যারিয়েবলটা আছে সেটা আমাদের ডেটা টাইপটা আছে সেটা আমাদের ইউজ করা হয়। তো লং ডেটা টাইপের কখন আমরা ইউজ করব, যখন আমাদের অনেক বড় সংখ্যা আমাদের স্টোর করার প্রয়োজন হবে। তো স্টোরস লার্জ হোল নাম্বার, তো লার্জ বড় একটা আমাদের নাম্বার, লাইক ইন্টিজার টাইপেরই নাম্বার, বাট সেটা অনেক বড় হলে তখন আমরা লংটা ইউজ করব। তো এই ক্ষেত্রে সে একটু স্টোরেজটাও বেশি নেব, 4 বাইটস অর 8 বাইটস পর্যন্ত সে জায়গা নিয়ে থাকে। 8 বাইটস মিনস আট আমাদের হচ্ছে 1 বাইটে 8 বিট, তার মানে 8 8 64, দ্যাট মিনস 64 বিট জায়গা নেবে। ওকে, তারপর হচ্ছে আমাদের শর্ট। তো সেম আমাদের ইন্টিজারের পরিবর্তে যদি আমাদের ইন্টিজারটা 4 বাইট, তো আমি চাচ্ছি যে আমাদের যে সংখ্যাটা হবে সেটা খুবই ছোট হবে, লাইক এইজ। এখন এইজ কারো তো 100 থেকে 200 এর মধ্যেই তো হবে, লাইক কারো এইজ
এটা তো অনেক বেশি অ্যাকচুয়ালি। তো আমরা দেখতে পাচ্ছি এই সাধারণত কি 1 থেকে আমরা বলতে পারি 100 বা সামথিং 120 এর মধ্যে সাধারণত মানুষের এজ হয়ে থাকে। তো খুব বড় সংখ্যা আমাদের স্টোর করা প্রয়োজন হবে না। তখন আসলে আমরা চাইলে শর্ট ডেটা টাইপটা ইউজ করতে পারি আমাদের স্পেস বাঁচানোর জন্য। তো এটা স্টোরস স্মল হোল নাম্বারস, অর্থাৎ ছোট নাম্বার আমাদের স্টোর করার জন্য এই শর্ট ডেটা টাইপটা ইউজ করা হয়ে থাকে। তো আমরা হচ্ছে ডেটা টাইপের যে থিওরিটিক্যাল কনসেপ্টটা আসলে বুঝতে পেরেছি আশা করি। তো এখন আমরা এগুলোকেই একটু কোড ব্লকসে বা কোনো একটা যে কোনো কোড এডিটর আমরা কোড করে দেখব। তো আমরা কোডে চলে যাই, সেখানে আমরা এগুলো কোড করে রান করে দেখব আমাদের যে সংখ্যাগুলো পারফেক্টলি রান হচ্ছে কিনা। ওকে, সো আমরা কোড ব্লকসে চলে আসলাম। তো কোড ব্লকসে আমরা হচ্ছে লাস্ট ক্লাসে আমরা কিভাবে একটা কোড ব্লকস ইনস্টল করা হয় এবং হচ্ছে কিভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারি সেগুলো আমরা দেখেছিলাম। তো এখানে আমাদের একটা কোড আগে থেকেই দিয়ে দেয়, এটা বলা হয় বয়লার প্লেট কোড, অর্থাৎ যে কোডটা আমরা প্রত্যেকটা প্রোগ্রামই সাধারণত ইউজ করে থাকি। তো আমরা এটা ডিলিট করে আমরা পুরোটাই আবার লিখবো। তাহলে ফার্স্টে আমরা লিখবো হ্যাশ ইনক্লুড। তো এটা আমরা অনেকবার লিখবো, এগুলো লিখতে লিখতে আমাদের অ্যাকচুয়ালি অভ্যাস হয়ে যাবে। ফার্স্টে যে বয়লার প্লেট কোডটুকু আছে, হ্যাশ ইনক্লুড আইওস্ট্রিম, দেন আমার ইউজিং নেম স্পেস এসটিডি। তারপরে আমাদের হচ্ছে আমরা কি নিব, আমাদের যে মেইন ফাংশনটা করতে হবে, ইন্ট মেইন ফাংশনটা। তো এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি কোড রান হওয়া শুরু হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা করব। তারপর হচ্ছে আমরা আসলে রিটার্ন যে আমাদের রিটার্ন টাইপটা সেটা অ্যাকচুয়ালি আমরা লিখে নিব। তো রিটার্ন টাইপটা আমাদের ট্যাব দিয়ে রিটার্ন 0। তো এটা আমরা আগে থেকেই লিখে নিলাম, কারণ আমাদের বলেছিলাম যে কোনো একটা প্রোগ্রাম আমাদের কি রিটার্ন এসে শেষ হয়ে যায়, এবং সেটা আমাদের একটা গুড প্র্যাকটিস হচ্ছে আমাদের সবসময় রিটার্ন 0 এটা ইনক্লুড করা। তো আমাদের লাস্ট এন্ডিং পয়েন্টটা আমরা দিয়ে নিলাম, এখন আমরা ভিতরে যা যা প্রয়োজন সেগুলো কোড করব। তো ফার্স্টে আমরা হচ্ছে কি ইন্টিজার টাইপ ডেটা টাইপটা দেখে নেই। তো ইন্টিজার ডেটা টাইপের ক্ষেত্রে আমরা ইন্ট দেখেছিলাম এইচ, সাপোজ ইন্ট এইচ ইকুয়াল হচ্ছে আমি লিখলাম লাইক 21। তো আমাদের হচ্ছে কি এখন আমরা ইন্ট এইচ ইকুয়াল 21 হলে আমাদের সেক্ষেত্রে আমরা এটা যদি প্রিন্ট করতে যাই, প্রিন্ট করার জন্য আমাদের কি করতে হবে, সি আউট। তো সি আউট ডাবল লেস দেন, তারপর হচ্ছে আমাদের ডাবল কোটেশন চিহ্নের মধ্যে আমরা লিখতে পারি যে আমরা কি করতে চাচ্ছি। তো এইচ ইকুয়াল, তারপর হচ্ছে আমরা এইখানে এটা প্রিন্ট করব। তো আমরা আসলে প্রথমে একটু কমপ্লেক্স না করি, জাস্ট হচ্ছে আমরা এইচ যে প্রিন্ট করতে চাচ্ছি শুধু এইচটা লিখে দিলাম। তাহলে আমাদের যদি এভাবে সি আউট এইচটা লিখে দিই, তাহলে আমাদের সেই এইচের ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে। তো আমরা এখানে বিল্ড অ্যান্ড রান দিব, যে এই জায়গাটাতে আমাদের বিল্ড অ্যান্ড রান। আমরা চাইলে F9 বাটনটাও ক্লিক করতে পারি, সেটা আমরা দেখেছিলাম শর্টকাট। তো আমরা এখানে ক্লিক করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 21 প্রিন্ট হয়ে গেছে আমাদের রেজাল্টটা। তো আমরা যে কোনো একটা বাটনে ক্লিক করলেই তোমার কিবোর্ডে আমাদের, তো আমাদের এটা চলে যাবে। ওকে, তো এখন আমরা হচ্ছে অন্য কিছু একটা প্রিন্ট করে দেখব, যে আমাদের হচ্ছে সাপোজ ফ্লট ফ্লট লাইক এ ইকুয়াল আমি বললাম 5.62 এটা বললাম। তো এখন ফ্লট এ ইকুয়াল 5.62, এখন আমি কি করব, ফ্লট এটাকে প্রিন্ট করব, সি আউট লেস দেন অর্থাৎ দুইটাই লিখে এখন আমি কাকে প্রিন্ট করতে চাচ্ছি, এ কে। তো এখানে এটা লিখলেই হবে। যেমন আমাদের যদি সিতে আমরা এই প্রোগ্রামটা লিখতাম, তাহলে সেক্ষেত্রে আমাদের ডেটা টাইপটা করার ক্ষেত্রে ফ্লটের ক্ষেত্রে আমাদের %lf লেখা লাগতো, তারপর ইন্টিজারের ক্ষেত্রে আমাদের %d লেখা লাগতো। বাট আমাদের C++ প্রোগ্রামে আসলে সেই ডেটা টাইপটাকে আর ইনক্লুড করতে হয় না, জাস্ট লিখলেই হয়। যেমন আমি যদি এখানে একটু এই সি আউটের এই এর উপর লিখি এখানে, আচ্ছা, তো এখানে আমাদের এটা যদি প্রিন্ট করে ফেলি, তো আমরা একটু আবার এন্ডেল এখানে একটা বলি দিয়ে ENDL, এটা দ্বারা বোঝাচ্ছে আমরা একটা নিউ লাইন ক্রিয়েট করব। অর্থাৎ আগে যেমন আমাদের কোনো একটা স্পেস ছিল না সংখ্যাটা প্রিন্ট করার পর, এখন দেখবে একটা স্পেস চলে আসবে, অর্থাৎ একটা নিউ লাইন ক্রিয়েট হবে এর পরবর্তীতে। তো আমরা হচ্ছে যদি কোডটা রান করি অথবা F9 বাটনে ক্লিক করি, তাহলে আমাদের কোডটা রান হয়ে যাবে। ফাইন, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে এন্ডেল 215.62। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা আসলে এই যে এটার পরে আমরা কোনো একটা নতুন লাইন ক্রিয়েট করি না, এই জন্য 215 আসলে এই সংখ্যাটার পরে এটা প্রিন্ট হয়ে গিয়েছে আমাদের। তো এই ক্ষেত্রে আমরা একটা ইন্ডেল অর্থাৎ নিউ লাইন ক্রিয়েট করে দিব, ENDL ইন্ডেল। তো আমাদের এখন দেখবো আমরা যে ওইটা একটা লাইনে প্রিন্ট হবে, ইন্ট L21। ওকে, ইন্টিজার আমরা এখানে, আচ্ছা সরি, আমরা হচ্ছে সি আউটে না লিখে আমরা এখানে লিখে ফেলেছিলাম। তো এখানে ডিএল ইন্টার, ওকে। তো হচ্ছে আমাদের প্রিন্ট করব
তো এখানে আমরা দেখতে পাচ্ছি 21 ফার্স্টে প্রিন্ট হয়েছে, যেটা হচ্ছে আমাদের ইন্টিজার ডেটা টাইপ ছিল। তারপর হচ্ছে ফ্লোট ডেটা টাইপ 5.62, সেটা আমাদের প্রিন্ট হয়েছে। তো এর পরবর্তীতে আমরা চাইলে বাকিগুলো এই করে দেখতে পারি। যেমন আমরা হচ্ছে যদি বুলিয়ান ডেটা টাইপটা দেখতে চাই, তো বুলিয়ান, তো বুল, BLL, বুল। তারপর আমি হচ্ছে কি, আমি যে লাইক আমি স্টুডেন্ট কি না, তাহলে ইজ স্টুডেন্ট আমি কি স্টুডেন্ট কি না সেটা আমি জানতে চাই। তাহলে ইজ স্টুডেন্ট ইকুয়াল আমি ট্রু, হ্যাঁ আমি একজন স্টুডেন্ট। তো এটা আমি লিখলাম। এখন আমি হচ্ছে সেটাই প্রিন্ট করতে চাই, সি আউট। তো আমি হচ্ছে এটার আগে একটু কিছু একটা টেক্সটও প্রিন্ট করতে চাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা ডাবল কোটেশন চিহ্ন দিয়ে, যেটা হচ্ছে কি বুলিয়ান, BLEAN, বুলিয়ান ডেটা টাইপ BE, তারপর আমি একটা কোলন চিহ্ন দিয়ে স্পেস দিলাম। এরপর আমি কি প্রিন্ট করতে যাচ্ছি, এই যে বুলিয়ান ডেটা টাইপে আমি যে ইজ স্টুডেন্ট আছে সেটা টাইপটা মানে সেটা রেজাল্টটা প্রিন্ট করতে যাচ্ছি। তাহলে আমি সেই ভ্যারিয়েবলটা এইখানে আমরা লিখে ফেলবো সেম আগের মতোই, জাস্ট আমরা এইখানে আগের টেক্সটটুকু প্রিন্ট করতে চাচ্ছি, সেই জন্য সেটা লিখেছিলাম। তো ইজ স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট। তো এন্ডেল দিব একটা নতুন লাইন ক্রিয়েট করার জন্য, যাতে আমার বাকি লাইনগুলো থেকে এটা সেপারেট হয়। তো এখানে আমরা রান করছি কোডটা। তো এখানে যে বুলিয়ান ডেটা টাইপ, এখানে আমাদের কি আসলো, ওয়ান ওয়ান প্রিন্ট হলো। তাহলে ওয়ান দ্বারা অ্যাকচুয়ালি কি বুঝছি আমরা, আমরা বলেছিলাম যে বাইনারি সংখ্যার ক্ষেত্রে আমাদের যদি ওয়ান দ্বারা আমাদেরকে ইয়েস বোঝানো হয়, আর জিরো দ্বারা অ্যাকচুয়ালি নো বোঝানো হয় বা ফলস মানে ফলস বোঝানো হয় অ্যাকচুয়ালি। তো আমাদের ট্রু বোঝানোর জন্য আমরা ওয়ান লিখে থাকি বাইনারির ক্ষেত্রে, আর জিরো দ্বারা অ্যাকচুয়ালি আমরা ফলস বুঝি। যেহেতু আমাদের এখানে ট্রু ছিল, এই জন্য আমাদের ওয়ান প্রিন্ট হয়েছে। তো আমরা এই জায়গাতেই যদি বুলিয়ান এখানে ট্রুটা নিয়ে যে না আমরা স্টুডেন্ট না, সাপোজ আমরা স্টুডেন্ট না, তো আমি এখানে ফলস লিখে দিলাম। তো ফলস লিখলে এখন আমাদের সেখানে ওয়ানের জায়গাতে জিরো প্রিন্ট হবে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে বুলিয়ান ডেটা টাইপ জিরো। ঠিক আছে, তো এটা আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের এখানে বুলিয়ান ডেটা টাইপটাও দেখে নিলাম। এর পরবর্তীতে আমরা একটু স্ট্রিং ডেটা টাইপ দেখব। তো স্ট্রিংটা যদি দেখি, স্ট্রিংটা দেখার আগে একটু ক্যারেক্টার লিখি, ক্যারেক্টার কেয়ার, কেয়ার লাইক হচ্ছে কেয়ার ইকুয়াল, তারপর আমি হচ্ছে বড় হাতের এ লিখলাম, বড় হাতের এ লিখলাম। ঠিক আছে, তারপর হচ্ছে আমি এখন এইটার মধ্যে আমি কি, এখন আমি এটাকে সি আউট করবো, সি আউট। তো আমি লিখতেও চাচ্ছি ক্যারেক্টার, CHARACTER, ক্যারেক্টার। তারপর আমি ডাবল কোটেশন দিয়ে এখান থেকে বের হয়ে তারপর আমি আবার প্রিন্ট করতে যাচ্ছি। এখন কি এটা আমি যে লিখলাম এটা দ্বারা আমাদের ক্যারেক্টারটা প্রিন্ট হবে। তারপরে আমি কি ক্যারেক্টারটা প্রিন্ট হওয়ার পরে আমি কি লিখতে যাচ্ছি, আমি লিখতে যাচ্ছি যে আমাদের যে ক্যারেক্টার এ ভ্যারিয়েবলটা নিয়েছি সেটার ভ্যালুটা আমি লিখতে যাচ্ছি। তাহলে এ দিলাম, তারপর আমি এন্ডেল দিব একটা, এন্ডেল। ওকে, আর প্রত্যেকটা লাইনের শেষে আমাদের অবশ্যই সেমিকোলন দিতে হবে। তো সেমিকোলন, সাপোজ আমি সেমিকোলন দিলাম না, এখানে আমি সেমিকোলন দিলাম না, তারপর আমি কোডটা রান করলাম। তাহলে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আমরা একটা আমাদের এরর শো করছে এখানে। যে এররটা কি, এটা আমরা চাইলে এই যে এখানে এটা একটু উপরে নিচে নিতে পারবো প্রয়োজন অনুযায়ী আমাদের। তো আমি যদি একটু নিজের এখানে নিয়ে দেখাই, তো এখানে আমাদের কি ক্যারেক্টার এ এখানে বলছে আমাদের এক্সপেক্টেড সেমিকোলন, আমাদের একটা সেমিকোলন প্রয়োজন। তো সেই সেমিকোলনটা আমাদের নাই, সেটা আমাদের বলছে যে একটা সেমিকোলন এর অভাব আছে। সেটা কত নাম্বার লাইনে, সেটা আমাদের দেখাচ্ছে এখানে 16 নাম্বার লাইনে। তো আমরা যদি 16 নাম্বার লাইনে চলে যাই, তাই দেখতে পাচ্ছি এখানে আমরা একটা সেমিকোলন দিইনি। তো এইভাবে আমাদের অ্যাকচুয়ালি কোড এডিটর বা কম্পাইলার আমাদের এটাই হেল্প করে যে আমরা যখন যদি কোনো একটা খাতাতে লিখতাম, তাহলে আমরা কখনো এই ভুলটা, ছোট একটা ভুল বুঝতে পারতাম না। আর ফার্স্টের দিকে আমাদের বিগিনার লেভেলে এই ভুলটা এভেলেবেল হবে, একটা সেমিকোলনের কারণে পুরো লাইফটা অনেকটা টাফ হয়ে যায়। মানে সিএসসি স্টুডেন্ট বা প্রোগ্রামারদের জন্য এই সেমিকোলনটা খুবই ইম্পর্টেন্ট আর কি। তো এটা আমাদের সেমিকোলনটা দিলে লাইফটা অনেক ইজি হয়ে যাবে। তো এখানে আমাদের এটা প্রিন্ট করে দেখবো যে আসলে আমাদের পারফেক্টলি এটা এখানে আমাদের কি প্রবলেম হয়েছে। আচ্ছা, ক্যারেক্টার কেয়ার এ ইকুয়াল, ও আমরা এখানে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সিঙ্গেল কোটেশন চিহ্ন ইউজ করা প্রয়োজন ছিল, বাট আমরা ডাবল কোটেশন ইউজ করেছি। তো আমাদের এ সিঙ্গেল কোটেশন, এটা আমরা জানি যে সিঙ্গেল কোটেশন দিতে হয়, ভুলে ডাবল কোটেশন দেওয়া হয়েছে। তো এখানে আমাদের দিতে হচ্ছে ক্যারেক্টার এ, এখানে আচ্ছা কনফ্লিক্টিং ডিক্লারেশন কেয়ার এ। তো এখানে আমাদের হচ্ছে কি, এখানে আমাদের যে এটা এটা আমরা হচ্ছে অন্য একটা নামের ভ্যারিয়েবল দিচ্ছি, যে হচ্ছে আমাদের লিখলাম আলফাবেট, আলফাবেট। অ্যাকচুয়ালি এটা প্রবলেমটা হয়েছে কি, আমরা আসলে এই আগে একবার ফ্লোটে এ লিখেছিলাম। তো এই জন্য এটা কনফ্লিক্ট করতেছে আসলে কোন এটা সে নিবে। এইখানে এ ইকুয়াল যে ফ্লোটে আমরা এটা লিখেছি ভ্যারিয়েবল, সেটা তো একটা ওই এ নামের একটা ভ্যারিয়েবল স্টোর হয়েছিল। তো সেটার পরেও আমাদের আবার হচ্ছে আমরা এ ক্রিয়েট করার কারণে সেখানে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে, যে আমাদের যে
এ নামের ভ্যারিয়েবল সেটা আমি কোনটা নিব, ক্যারেক্টার টাইপে নিব, ডেটা টাইপে নিব, নাকি হচ্ছে ফ্লোট ডেটা টাইপে নিব। এই জন্য আমাদের এটা রান হচ্ছিল না, তো সেটা আমাদের এখানে কনফ্লিক্টিং এরর দেখাচ্ছিল, কনফ্লিক্টিং ডিক্লারেশন। তো এইখানে এই জন্য আমরা এটা অন্য একটা ডেটা টাইপ নেম দিলাম আলফাবেট। তো আমরা এখানে হচ্ছে এর জায়গাতে আমরা কি আলফাবেটটা লিখে দিই, আলফাবেট। তো এখন যদি আমরা প্রিন্ট করি পারফেক্টলি অবশ্যই রান হবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে ক্যারেক্টার এ। ওকে, সো আমরা হচ্ছে এখন একটু আরেকটা ডেটা টাইপ দেখে নিই, লাইক স্ট্রিংটা। তো স্ট্রিং দিয়ে আমরা একটা প্রিন্ট করে দেখি যে স্ট্রিং তারপর নেম ইকুয়াল হচ্ছে আমি আমার নাম লিখলাম হাসিফ, HASIF, হাসিফ। সো এখানে আমাদের এখন আমরা কি করব, সি আউট আমাদের এখানে আমরা প্রিন্ট করব স্ট্রিং ডেটা টাইপটা। তো স্ট্রিং লিখলাম আগে আমরা STRING স্ট্রিং। ওকে, তারপর হচ্ছে আমাদের নেমটা লিখব। তারপর হচ্ছে আমরা একটা এন্ডেল। ওকে, সো এটা আমরা রান করব। তো এখানে আসলে দেখো, যদি আমরা রান করি সেটা আমরা দেখতে পাচ্ছি স্ট্রিং, এখানে নাম হচ্ছে হাসিফ, প্রিন্ট হয়ে গেল। তো এইভাবে আমরা হচ্ছে যে আমাদের বাকি যে ডেটা টাইপগুলো আছে আসলে আমরা সেগুলো এইভাবে টেস্ট করে দেখতে পারি চাইলে। তো এইভাবে আমরা হচ্ছে কোন একটা কোড যেগুলো আমাদের ডেটা টাইপটা আছে সেই প্রত্যেকটা ডেটা টাইপ আমরা এইভাবে একটু টেস্ট করে দেখব, প্রত্যেকটা ডেটা টাইপ লিখে সেখানে কি রেজাল্ট আসছে এইভাবে আমরা ফার্স্টের দিকে একটু লিখে, এবং আউটপুটগুলো কিভাবে কাজ করছে। তো এটা নিয়ে আসলে ডিটেলসে নেক্সট ক্লাস আলোচনা করা হবে যে আমাদের যে C++ ইনপুট এবং আউটপুটটা কিভাবে নেওয়া হয় সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাস আরও ডিটেলস আলোচনা করব। আপনারা অবশ্যই হচ্ছে প্রত্যেকটা কোড যে আমরা যে ডেটা টাইপগুলো শিখলাম প্রত্যেকটা ডেটা টাইপে হচ্ছে আমাদের কোডে লিখে লিখে একটু প্র্যাকটিস করতে হবে, ডেটা টাইপগুলো রান করে দেখতে হবে সেগুলো পারফেক্টলি রান হচ্ছে কিনা, বা কোনো প্রবলেম বা ফার্স্টের দিকে অনেক ইস্যু আসবে, ছোটোখাটো প্রবলেম হবে, এটা একটা কমন বিষয় যে ফার্স্টের দিকে কোডিং করতে গেলে বারবার আমাদের এরর শো করবে এটা সেটা। সো সেই এররটা দেখে আমরা সেটা ফিক্স করা শিখবো, যে কি এররটা হলো, কিভাবে আমরা সেটা ফিক্স করতে পারি। এভাবে আস্তে আস্তে আমাদের কোডিং জার্নিটা আস্তে আস্তে আরও স্মুথ হয়ে যাবে। সো আজকের জন্য এতটুকুই। ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল, ডু সাবস্ক্রাইব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ লার্নিং অ্যান্ড কিপ কোডিং।